মৌসুমী বায়ুর প্রভাবে বিভিন্ন স্থানে বৃষ্টি। সাতক্ষীরার তালায় এক মাসও কাটেনি জলাবদ্ধতা, পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ। এত বৃষ্টি হচ্ছে যে গাড়িও চালানো যাচ্ছে না। বাড়ি হাঁটু পানি, ঘর পড়ে গেছে। এই পর্যন্ত কোনো উদ্যোগও দেখি না যে পানি সরানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা। জমি দখল, চাঁদাবাজির মামলায় কারাগারে ঠাকুরগাঁও 2 আসনের সাবেক এমপি দবিরুল। হামলা আতঙ্কে পুরুষ শূন্য নড়াইলের খাসিয়াল গ্রাম। বাইরের লোক আইনে তারপরে ওরা এইগুলোই আগুন দিয়ে দিছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে। শরীয়তপুরে খানা খন্দে ভরা টি&টি মোড় থেকে পদ্মা সেতুর গোল চত্বর পর্যন্ত সড়ক। ঝুঁকি নিয়ে যানবাহনের চলাচল, দ্রুত মেরামতের আশ্বাস। পঞ্চগড়ে ঘরের মধ্যেই কবিরাজকে কবর দেয়া নিয়ে চাঞ্চল্য। বাবার ইচ্ছাতেই সেখানে দাফন, বলছেন সন্তানরা। উনি একটা বাড়ির ভিতরে কবর খুঁজছিল, 10:30 তখন আমরা সবাই জানাজা করে মাটি দিলাম। যাওয়ার সময় উচিত করে গেছে যে আমি যেখানে থাকি পাশে এখানে দিবে, অন্য কোনো জায়গাতে যাতে আমাকে না নেওয়া হয়। ভোলার ব্র্যান্ডিং পণ্য হিসেবে নিবন্ধন পেল মহিষের দুধের কাঁচা দই। চূড়ান্ত সনদ পেলেই জিআই স্বীকৃতি, খুশি কারিগর দোকানিরা। আমরা আন্তরিকভাবে খুশি এবং ভোলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা অরিজিনাল মহিষের দধি বসানোর চেষ্টা করব। এখন সরকার যদি সকল রকম সহযোগিতা করে, আমাদের যে ভোলার যে চাহিদা আছে সেই চাহিদা পূর্ণ করার পরে আমরা বাইরে রপ্তানি করব। শরতের প্রকৃতিতে পূজার আমেজ, রং তুলির আছড়ে সাজছে দুর্গা প্রতিমা। কুমিল্লায় 796টি মণ্ডপে এবার আয়োজন। বিরোধী সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে, এতে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিয়েছে। রাস্তায় বেরিয়ে ভোগান্তিতে পড়েন মানুষ। সাতক্ষীরার তালায় মাসখানেক আগের বৃষ্টির পানি এখনও নামেনি, আবার নতুন করে বৃষ্টি হওয়ায় কষ্ট আরও বাড়িয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে শনিবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আশ্বিনেও যেন আষাঢ়ের চিত্র। মৌসুমী বায়ুর প্রভাবে মেঘাচ্ছন্ন আকাশ, কয়েক জেলায় হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি। থেমে থেমে চলা বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ, স্কুল কলেজগামী শিক্ষার্থী। খুলনা, বাগেরহাট সহ বিভিন্ন স্থানে নিচু এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। যানবাহন সংকটে ভোগান্তিতে পড়েন অনেকেই। এত বৃষ্টি হচ্ছে যে গাড়িও চালানো যাচ্ছে না। কালেতে রাস্তাতে বেরোতে পারিনি, বৃষ্টি নামিছে। এখন হচ্ছে ওই বৃষ্টিটা একটু কমছে, এখন একটু আমরা রাস্তায় বেরোইছি। রাস্তায় তো কাদা জল। আমাদের এই রাস্তাটা বাসা ঘরের পর্যন্ত পানি চলে যায়। আমার ঘরেও এবার পানি উঠছে 2বার বৃষ্টিতে। এক মাস আগের ভারী বৃষ্টিতে এখনো জলমগ্ন সাতক্ষীরা তালার 5 ইউনিয়ন। নতুন করে বর্ষণে কষ্ট বেড়েছে আরও। পানিবন্দী লক্ষাধিক মানুষ, বাসাবাড়ি রাস্তাঘাট ডুবে থাকায় ভোগান্তি চরমে। মানুষ খুব কষ্টের ভিতরে, রান্না বাড়া, খাওয়া দাওয়া সব বিষয়ে মানুষের খুবই কষ্টের ভিতরে আছে। চলাচল করা যাইতিস না, বাথরুমের সমস্যা, খাবার পানি আনতে ওই মেলা দূরিতে। এই পর্যন্ত কোনো উদ্যোগও দেখি না যে পানি সরানোর কোনো ব্যবস্থা করা যায় কিনা, কাউকে দেখাও যায় না। বৈরী আবহাওয়ার কারণে নৌযাত্রায় দেখা দিয়েছে দুর্ঘটনার শঙ্কা। তাই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা থেকে হাতিয়া, বেতুয়া, খেপুপাড়া, চরমন্তাজ, রাঙ্গাবলী, মনপুরা সহ বিভিন্ন রুটের নৌযান চলাচল বন্ধ রয়েছে। সমুদ্র বন্দরগুলোতে জারি আছে সতর্কতা। আবহাওয়া অফিস জানায়, মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় বঙ্গোপসাগরে গভীর মেঘমালা সৃষ্টি হয়েছে। শনিবার পর্যন্ত 7 বিভাগে দমকা হাওয়া সহ রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এই পর্যায়ে আমরা সাতক্ষীরায় যাচ্ছি, আমাদের সহকর্মী আকরামুল ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। আকরাম, যেহেতু
এর আগের দফায় যখন বৃষ্টি হলো সেই থেকেই তো জলাবদ্ধতা, তার উপরে আজকের এই বৃষ্টিতে তো সেটি নিশ্চয়ই ভোগান্তি কয়েক গুণ বাড়িয়েছে। পানি কেন নামছে না, কি মনে হচ্ছে? বৃষ্টি পানি নামছে না, মূলত যে সকল খাল এবং নদী ছিল সে সকল কিন্তু নাব্যতা হারিয়েছে এবং অধিকাংশ খালগুলো দখল করে কিন্তু এক শ্রেণীর প্রভাবশালীরা মাছের ঘের করেছে এবং পানি উন্নয়ন বোর্ডের কিন্তু এখানে যথেষ্ট দায় রয়েছে। তারা এ সকল নেটপাটা অপসারণ বা খাল নদী খননের যে বিষয় সে তারা কিন্তু যথাযথভাবে করেনি বা বিভিন্ন সময় তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অনিয়মের অভিযোগও কিন্তু দেখেছি, যার ফলে তালা উপজেলার অধিকাংশ এলাকায় কিন্তু বর্তমানে পানির নিচে রয়েছে এবং বৃষ্টি যত বাড়ছে সেই বৃষ্টিতে যে ভোগান্তি সাধারণ মানুষের, সেই ভোগান্তি কিন্তু ধীরে ধীরে আরও বাড়ছে। পানি কিন্তু নামছে না নদী খাল দিয়ে, যেটি সরছে সেটি কিন্তু মানে যেভাবে সরার কথা সেভাবে সরছে না, খুবই কম। ফলে জলাবদ্ধতা দিন দিন বাড়ছে, প্রতিদিন বৃষ্টির কারণে নতুন নতুন এলাকাও প্লাবিত হচ্ছে। তবে এ সকল মানুষদের যারা কর্মহীন হয়ে পড়েছে তাদেরকে কিন্তু সরকারিভাবে যে সাহায্য সহযোগিতা প্রয়োজন তারা বলছেন, সেটি কিন্তু সরকারিভাবে কোনো উদ্যোগ আমরা দেখছি না বা প্রশাসন কিন্তু খালের নেটপাটা অপসারণের অভিযান করছে বিভিন্ন সময়, সেটি কিন্তু আমরা দেখেছি। বৃষ্টি, ধন্যবাদ, আপনি জানাচ্ছিলেন বিস্তারিত। আকরাম, সাবেক প্রধানমন্ত্রীর পুত্র সাজিব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা চেষ্টার মামলায় জামিনে কারামুক্ত হলেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বিকাল 3:30টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান, আর দুপুরে জামিন সংক্রান্ত আদেশের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই বাছাই শেষে মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়া হয়। এর আগে সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশামস জগলুল হোসেন তার জামিন মঞ্জুর করেন। একই সাথে সাজার বিরুদ্ধে আপিল করেছেন মাহমুদুর রহমান। 6 বছর পরে দেশে ফিরে গত 29 সেপ্টেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। সে সময় তাকে কারাগারে পাঠানো হয়। জমি দখল ও চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও 2 আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় জামিন আবেদন করা হলেই বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান। গতরাতে জেলা সদরের রামনাথ এলাকায় আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বালিয়াডাঙ্গি থানার একটি চাঁদাবাজি এবং জমি দখল মামলায় দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন। গত 3 সেপ্টেম্বর আদালতে 10 কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে দবিরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী হাবিবুর রহমান। পরে মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করার জন্য বালিয়াডাঙ্গি থানাকে নির্দেশ দেন আদালত। এছাড়া 2016 সালেরও একটি হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক এই সংসদ সদস্যকে প্রধান আসামি করে সম্প্রতি আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ওনার বিরুদ্ধে রাজনৈতিক চরিতার্থ হাসিল করার জন্য এই মিথ্যা মোকদ্দমা আনয়ন করা হয়েছিল। আমরা জামিন চেয়েছি, লার্নেড বিজ্ঞ আদালত এই জামিনটা নামঞ্জুর করেছে। এই আদেশটা ভ্রমাত্মকভাবে দিয়েছে। আমরা উপরের কোর্টে মিসকেস করব। সিলেটে অটোচালক হযরত আলী হত্যা মামলায় 5 আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত 5 জনই পলাতক রয়েছেন। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শায়লা শারমিন এই রায় দিয়েছেন। 2014 সালের 17 আগস্ট ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রীবেশে হযরত আলীর সিএনজি অটোরিকশা ওঠেন আসামিরা। পরে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালানোর সময় তারা আটক হন, আর সেদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় হযরত আলী মারা যান। এই ঘটনায় নিহতের ভাই বিয়ানীবাজার থানায় শহীদুল সুমন, শিপু, মুন্না ও রুহুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আধিপত্য বিস্তারের জেরে নড়াইলের খাসিয়াল গ্রামে হামলা ভাঙচুর হয়েছে। এলাকাবাসীর দাবি, ক্ষমতার দ্বন্দ্বে স্থানীয় একটি গোষ্ঠীর উপরে প্রভাবশালীরা হামলা চালায়। তারা অর্ধশতাধিক বাড়িঘরে লুটপাটও চালায়, এমনকি কয়েকটি বসত ভিটায়ও অগ্নিসংযোগ করা হয়। হামলার 5 দিন পরেও ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করতে পারেনি ভুক্তভোগীরা এবং পুরুষ শূন্য গ্রামে আতঙ্কে দিন কাটছে পরিবারের নারী ও শিশুদের। 28 সেপ্টেম্বর নড়াইলের কালিয়া উপজেলার খাসিয়াল গ্রামে ভাঙচুর ও লুটপাটের পর এভাবেই বাড়িঘরে আগুন দেয়া হয়। গ্রামটির অর্ধশতাধিক বাড়িঘরেই তাণ্ডবের ক্ষত। ধারালো অস্ত্রের আঘাতে ছিন্ন ভিন্ন টিনের চালা, বসত ভিটায় হামলা ভাঙচুরের চিহ্ন। স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে এ গ্রামে শেখ ও মোল্লা গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের।
এর আগে বহুবার সংঘর্ষ হলেও এমন ধ্বংসযজ্ঞ হবে কল্পনাতেও ভাবেননি কেউ। ঘটনার দিন কিছু বুঝে ওঠার আগেই শেখ পরিবারের লোকজন হামলা চালায় মোল্লা বংশের উপর। গ্রাম দলাদলির কারণে ওরা এসে অত্যাচার করেছে, ভাঙচুর করেছে, আগুন ধরাই দিছে। শাহেরা এগুলো করাইছে, বাইরের লোক আইনে তারপরে ওরা এগুলোই আগুন দিয়ে দিছে, বাড়ি ঘর ভাঙচুর করেছে। ঘটনার পর থেকেই আতঙ্ক বিরাজ করছে গ্রামটিতে। হামলা আর মামলার ভয়ে পুরুষশূন্য গোটা এলাকা সপ্তাহখানেক হতে চললেও এখনো ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কার করা যায়নি। এই চাল বাড়ি আড়ি বাতিল বাড়ো ভেঙে তুইছে বাড়ি একদিনের মধ্যে ভাত খাই নাই। আমাকে বাড়ি লুট করেছে, কুপাইছে, সব বাবাকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যান। পুলিশ জানায় 4 থেকে 500 লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রায় 400 থেকে 500 জন ওখানে আক্রমণ করে এবং অগ্নিসংযোগ করে এবং প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। যেহেতু ফৌজদারি ঘটনা, আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় অভিযুক্ত শেখ পরিবারের কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত নয় বলেই দাবি তাদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দোকানের মালিকানা নিয়ে বিরোধের জেরে গাজীপুরের দুপক্ষের সংঘর্ষে অন্তত 9 জন আহত হয়েছে। দুপুরে শ্রীপুরের পূর্বখণ্ড এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে, দোকানের মালিকানা নিয়ে শাহনাজের সাথে বিরোধ চলছিল ভাগ্নি বিউটি আক্তারের। কদিন আগে শাহনাজ লোকজন দিয়ে বিউটিকে দোকান থেকে বের করে দেয় বলে অভিযোগ ওঠে। দুপুরে বিউটি তার স্বজনদের নিয়ে দোকানের সামনে গেলে দুপক্ষের বাক বিতণ্ডা, এক পর্যায়ে সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত 9 জন আহত হয়। শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ 14 জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বিকেলে মেট্রোপলিটন আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান এই আদেশ দিয়েছেন। বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার এই তালিকায় আরও আছেন সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া সহ অন্যান্যরা। এর আগে গেল 30 সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। গত 18 আগস্ট আবু সাইদের বড় ভাই রমজান রংপুর মহানগর তাজহাট আমলি আদালতে 17 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা। দুপুরে জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আহতদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় সমন্বয়ক প্যানেলের কয়েকজন সদস্য। তারা বলছেন, আন্দোলনে আহত হয়ে অনেক ছাত্র, চাকরিজীবী ও দিনমজুর হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অনেকেই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। সরকারিভাবে চিকিৎসা সেবা পেলেও আয়ের পথ বন্ধ থাকায় তারা সংসার চালাতে পারছে না। তাই সবার সহযোগিতা কামনা করেন তারা। অনেকেই তাদের পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি, তার অর্থ দিয়ে তার ফ্যামিলি চলে। এখন ওই ভাইয়ের পা নাই, হাত নাই বা চোখ নাই, সে কিভাবে তার কাজে ফিরে যাবে আর কিভাবে বা তার সংসার চালাবে, সেই জন্য সকল সহযোগিতা চাচ্ছি। ছাত্রদলকে আদর্শিকভাবে গুছিয়ে ছাত্র রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, এমনটা বলেছেন কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে জেলার সব কলেজের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় কথা বলেছেন তিনি। রাকিব বলেছেন, ছাত্রদলকে আদর্শিক হতে হবে, ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট আচরণ করা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের চোখ হারানো 13 জনকে কেন্দ্রীয়ভাবে সহায়তার আশ্বাসও দেওয়া হয়। কাজের ধীর গতিতে অচল জাজিরা টিএনটি মোড় থেকে পদ্মা সেতুর গোলচত্বর পর্যন্ত সড়কটি, যেখানে সেখানে খানাখন্দ। চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহন এবং বৃষ্টি হলে এই ভোগান্তি বাড়ে কয়েক গুণ। শুকনো মৌসুমে কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর। দূরপাল্লার যাত্রায় মসৃণ পথের অভিজ্ঞতা নেই এই পথের যাত্রীদের। পদ্মা সেতু হওয়ার পর ঢাকা শরীয়তপুর রুটে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। চলাচল নির্বিঘ্ন করতে 2020 সালে শরীয়তপুর সদর থেকে নাওডোবা পর্যন্ত 27 কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু করে সড়ক ও জনপথ অধিদপ্তর। 2024-এর মাঝামাঝি কাজ শেষের কথা থাকলেও কেবল
70 ভাগ সম্পন্ন করতে পেরেছে কর্তৃপক্ষ। এখনও অনেক জায়গায় রয়ে গেছে খানাখন্দ। ঝুঁকি নিয়েই চলাচল করছে যাত্রী চালকরা। রাস্তার যে অবস্থা খুবই মারাত্মক অবস্থা। 1 নম্বরের পরে 2 নম্বর গিয়ারের পরে 3 নম্বর তো লাগানোই যায় না। আগে যেভাবে রোডের অবস্থা ছিল কাজ চলমান, এখনো খুব ধীরগতিতে কাজ চলতেছে। রাস্তার বেহাল দশার কারণে ঢাকা থেকে আগে অনেক পাইকার আসতো, এখনো আর আসে না। সড়ক ও জনপথ বিভাগের তথ্যে 3টি প্যাকেজে 1,500 কোটি টাকা ব্যয়ে শুরু হয় উন্নয়ন কাজ। 3টি ধাপের মধ্যে সবচেয়ে কম কাজ হয়েছে শেষ অংশে, অর্থাৎ জাজিরা TNT মোড় থেকে পদ্মা সেতু গোলচত্বর পর্যন্ত, যা কাজের মাত্র 27%। এই ধীরগতির জন্য সংশ্লিষ্টদের দুষছেন স্থানীয়রা। ওই রাস্তা ভাঙার কারণবশত, দুর্ভোগের কারণবশত এখন আমাদের যাইতে হয় ডান সাইড দিয়া, যে রাস্তা দিয়ে যাওয়া নিষেধ। রাস্তার যেই চাপা, একসাথে 2টা গাড়ি যাওয়া যায় না, ওভারটেক করা যায় না। জাজিরা থেকে নিয়ে পদ্মা সেতুর গোড়া পর্যন্ত এটার বেহাল অবস্থা, নাজেহাল অবস্থা। কর্তৃপক্ষের দাবি, বর্ষায় ভারী বৃষ্টিতে কাজে ব্যাঘাত হয়েছে। শুকনো মৌসুমে কাজ শেষের আশ্বাস এই কর্মকর্তার। বর্ষার সময়ে কাজে কিছুটা বিঘ্ন হচ্ছে আমাদের, কিন্তু যত দ্রুত সম্ভব বর্ষাটা কমে গেলেই আমরা কাজগুলি সম্পন্ন করার চেষ্টা করতেছি। 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে প্রকল্পটির সময়সীমা। এই সড়কে চলাচল করে জেলার অন্তত 13 লাখ মানুষ। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। সিএনজি স্টেশনে 24 ঘন্টা গ্যাস সরবরাহের দাবিতে নরসিংদীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে যানবাহন চালক ও মালিকরা। সকালে ঢাকা সিলেট মহাসড়কের সাহেব প্রতাপ এলাকায় গাড়ি চালক ও মালিকরা অবস্থান নেয় এবং এই অবরোধের কারণে মহাসড়কের দুপ্রান্তে অন্তত 20 কিলোমিটার জুড়ে যানজট দেখা দেয়। এতে করে বিভিন্ন যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়েন যাত্রী চালক। পাম্পগুলোর বিরুদ্ধে অবৈধভাবে সিলিন্ডারের মাধ্যমে কলকারখানায় গ্যাস সরবরাহের অভিযোগ করেন বিক্ষোভরতরা। পুলিশের আশ্বাসে কয়েক ঘন্টা পর সড়ক থেকে সরে যান তারা। আমরা 24 ঘন্টা গ্যাস চাই, আমার দেশের সম্পদ, আমি নিব 24 ঘন্টা নিব, যখন খুশি তখন নিব, টাকা দিয়ে নিব, আমরা টাকা ছাড়া নেই না। অবৈধ গ্যাস দেওয়া বন্ধ চাই। গাজীপুর থেকে, সিলেট থেকে, ঢাকা থেকে অধিকাংশ সাইডে পাইডে থেকে কন্টেনারে গ্যাস নিবে। আমরা যারা নরসিংদীর মানুষ আছি, আমরা গ্যাস পাই না পাই। আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানাই খুলেছে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সকালেই শ্রমিকরা কাজেও যোগ দেন এবং ইপিজেডের কর্মপরিবেশও স্বাভাবিক রয়েছে। রপ্তানি পণ্য লোডিং চলছে, তবে আশুলিয়ার অভ্যন্তরীণ সমস্যার কারণে 15টি কারখানা বন্ধ রয়েছে। আর অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের জিরানীবাজার এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন একটি কারখানার শ্রমিকরা। পুলিশের আশ্বাসে পরে 8 ঘন্টা পর মহাসড়ক থেকে তারা সরে যায়। এছাড়া অন্যান্য পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। গত কয়েকদিন শ্রমিক অসন্তোষের কারণে কয়েকটি কারখানায় ছুটি থাকলেও সকাল থেকেই সেগুলো খুলেছে। পঞ্চগড়ে এক ব্যক্তিকে নিজ ঘরে দাফন করা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার মারা যান আব্দুল মালেক। সন্তানরা জানিয়েছেন তার বাবার ইচ্ছে অনুযায়ী নিজ ঘরেই দাফন করা হয়েছে। পঞ্চগড় সদরের কুচিয়ামোড় গ্রামের এই বাড়িতে দুদিন ধরেই কৌতূহলী মানুষের আনাগোনা। শোবার ঘরের ভেতরেই মৃত ব্যক্তিকে কবর দেওয়ার খবরে ভিড় জমাচ্ছেন তারা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার রাতে মারা যান 97 বছর বয়সী আব্দুল মালেক। পরে নিজ ঘরেই তাকে দাফন করেন সন্তানরা। এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে চাঞ্চল্য। কেন ঘরের মধ্যে কবর দেয়া হলো, সেই প্রশ্নই ঘুরে ফিরে সবার মুখে। আমি শুনতে পাই যে মারা গেছে, তখন সকালে আমি আসলাম। আসার পরে মাটি দেওয়ার জন্য উদ্দেশ্য করে আসছি। আসার পরে দেখি যে এরা জানাজার হয়ে গেছে এবং মাটি তাদের যেখানে বাসস্থান ওইখানেই তারা মাটি দিয়ে দিছে। আমি এটুকুই জানি আর কি। ফজর নামাজ পড়ে আসলাম বাজারে, তখন শুনলাম বলে উনি বলে মারা গেছে। তখন দেখতে আসলাম যে মারা গেছে। তখন দেখতে গোসল টোসল করায় উনি একটা বাড়ির ভিতরে কবর খুঁড়ছিল। সময় হলো 10:30, তখন আমরা সবাই জানাজা করে মাটি দিলাম আর কি। সন্তানরা বলছেন আব্দুল মালেকের ওসিয়ত অনুযায়ী তাকে নিজ ঘরে দাফন করা হয়েছে। বাড়ির উঠানে জানাজা শেষে করা হয় দাফন। আমার বাবার নাম মোহাম্মদ আব্দুল মালেক ফকির। উনি মাইজবান্ডারি ভক্ত। অসুস্থতার কারণে উনি মৃত্যু হয়েছে। তো উনি যাওয়ার সময় ওসিয়ত করে গেছে যে আমি যেখানে থাকি পাশে এখানে দিবে, অন্য কোনো জায়গাতে
যাতে আমাকে না নেওয়া হয়। তো যাই হোক, ওনার কথা মোতাবেক ওসিয়ত যেভাবে করে গেছে ওইভাবে আমরা কাজ করছি। আব্দুল মালেক কবিরাজি চিকিৎসা দিতেন। আশেপাশের এলাকাতেও তার পরিচিতি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। জাহিদ হাসান, যমুনা নিউজ। ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার পথে আরেক ধাপ এগোলো ভোলার ঐতিহ্যবাহী মহিষের দুধের কাঁচা দই। ব্র্যান্ডিং পণ্য হিসেবে এটি নিবন্ধন পেয়েছে। আর প্রাথমিক নিবন্ধনের পরে এখন অপেক্ষা চূড়ান্ত সনদের। আন্তর্জাতিক সংস্থা WIPO সনদ পেলেই জিআই স্বীকৃতি মিলবে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য মহিষের দুধের কাঁচা দই গত বছরের ডিসেম্বরে ব্র্যান্ডিং পণ্য হিসেবে আবেদন করে ভোলা জেলা প্রশাসন। চলতি বছরের 24 সেপ্টেম্বর যার নিবন্ধন দেয় শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্কস অধিদপ্তর। পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর শিল্প মন্ত্রণালয়ের অধীনে মহাপরিচালক তিনি স্বাক্ষর করেছেন এবং এই পণ্যটি আমাদের ভোলায় যে ধান, সুপারি, ইলিশের যে গোলা ছিল তার সাথে আরেকটি পণ্য যুক্ত হয়ে আমাদেরকে সমৃদ্ধ করলো বলে আমি মনে করি। নিবন্ধনের পর এই নথি পাঠানো হবে জিআই স্বীকৃতি দানকারী সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO-তে। তারপরেই মিলতে পারে আন্তর্জাতিক সনদ। জিআই স্বীকৃতি পেলে দইয়ের বাজার সম্প্রসারণ হবে, এতে খুশি কারিগর ও দোকানিরা। আমরা আন্তরিকভাবে খুশি এবং ভোলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা অরিজিনাল মহিষের দধি বসানোর চেষ্টা করব। এখন সরকার যদি সকল রকম সহযোগিতা করে, আমাদের যে ভোলার যে চাহিদা আছে সেই চাহিদা পূর্ণ করার পরে আমরা বাইরে রপ্তানি করব। যদি বিদেশে বেচা কিনা করতে পারি তাহলে আমাকেও লাভ হইব, সরকারেরও লাভ হইব। তাতে সরকার আমাকে একটু সহযোগিতা করতে হইব। কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়ার পরিপ্রেক্ষিতে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এটি আন্তর্জাতিক পরিচিতি ও বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সবার আগে দরকার পণ্যের গুণগত মান। এই দুইটার যাতে মান ঠিক থাকে এবং এই ঐতিহ্যটা যাতে রক্ষা করা যায় সেই বিষয়টির দিকে নজর দিতে হবে। দধি বলতে মিষ্টি দধি চিনতো, কিন্তু আমাদের দ্বীপ জেলা ভোলায় যে টক দধি যেটি হয়, মহিষের দধি, এটি যারা একবার খায় তারা এর প্রেমে পড়ে যায়। মহিষের দই ভোলা ছাড়া আর কোথাও তৈরি হয় না, সে হিসেবে এটি এই দ্বীপ জেলার জিআই পণ্যের দাবিদার। আমিন বাবু, যমুনা নিউজ। চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে চিনিকলের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, সরকারি চিনিকল লাভজনক ও যুগোপযোগী করতে কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। আর সবসময় এই কৃষি বিভাগকেই অবহেলা করা হয়েছে। চিনি শিল্পের উন্নয়ন এবং কৃষক বাঁচানোর দাবি জানান চিনিকল কর্মকর্তা কর্মচারীরা। শরতের প্রকৃতিতে পূজার আমেজ ছড়িয়ে পড়েছে। কুমিল্লায় শেষের দিকে মণ্ডপ প্রস্তুতের কাজ, কারিগররাও ব্যস্ত প্রতিমার অঙ্গসজ্জায়। উৎসব শুরুর আগে দেবী দুর্গাকে সাজিয়ে তুলছেন রংতুলির আঁচড়ে। আর পূজা চলাকালীন নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। শুরু হয়ে গেছে দেবীপক্ষ। কারিগরদের হাতের ছোঁয়ায় ফুটে উঠছে দুর্গার অনিন্দ্য রূপ। মণ্ডপে মণ্ডপে ছড়িয়ে পড়েছে পূজার আমেজ। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা। কুমিল্লা নগরীর কাত্যায়নী কালীবাড়ি, ঈশ্বর পাঠশালা, রাজরাজেশ্বরী কালীবাড়ি সহ বিভিন্ন মন্দিরে চলছে মণ্ডপের সাজসজ্জা। প্রতিমায় রঙের প্রলেপ আর আলংকারিক কাজ সারতে শিল্পীদের নেই দম ফেলার ফুরসত। অবশ্য কারিগরদের দুশ্চিন্তা ভিন্ন জায়গায়। সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় পাবেন না কাঙ্ক্ষিত লাভ। গন্ডগোলের কারণে আমার বাবা অনেক ভেঙে গেছিল। তারপরে দেশ স্বাভাবিক হয়েছে যখন যে না পূজা পাল সবাই করবে, এখন প্রতিমার চাহিদা অনেক বাড়ছে। বাঁশ, সুতলি সমস্ত কিছুর দাম অনেক বৃদ্ধি, আমাদের খানা খরচা অনেক বৃদ্ধি। আমরা এবার খুব লসের দিকে আছি। ন্যায্য মূল্যই দেয়, কিন্তু মালিক যদি না বাঁচে তাতে আমাদেরকে কেমনে বাঁচাই রাখবো। দুর্গতিনাশিনীর আগমনের অপেক্ষায় ভক্তরা। সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার আশ্বাস রাজনীতিকদের। তবে শঙ্কায় পূজা উদযাপন কমিটি।
আমরা হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ দেখতে চাই না। মাইনরিটি শব্দটা উচ্চারণ করে আপনি কি বুঝতেছেন আপনাকে মানসিকভাবে দুর্বল করা হচ্ছে? যদি কোনো পুজো মণ্ডপে বা কোথাও যদি কোনো প্রতিমা ভাঙানো হয় তাহলে বা কোনো মন্দিরে যদি কোনো অঘটন ঘটে এবং ধরা যদি পড়ে দেখা যায় যে বলা হয় কি যে স্বাভাবিকভাবে সে পাগল। তা আমরা আশা করবো যে এই কথাটাকে আমরা দূরে সরিয়ে দিয়ে তাকে যদি আমরা অন্তত দুই একটা যদি আমরা বিচারের মুখোমুখি করতে পারি তাহলে পরে আর ভবিষ্যতে হয়তো এরকম কাজ করবে না। নিরাপত্তা রক্ষায় সমাজের সবাইকে তৎপর থাকার আহ্বান জেলা প্রশাসকের। সকলে মিলে যেন আমরা এই দুর্গাপূজায় যারা আমাদের হিন্দু যারা আছেন আমাদের নাগরিক রয়েছেন তাদের পাশে থাকবো এবং সবাই মিলে পূজা উদযাপন করব। এবছর কুমিল্লা জেলার 796টি মণ্ডপে হবে দুর্গাপূজা, নগরীতেই 67টি, আর সদর উপজেলায় রয়েছে 26টি পূজা মণ্ডপ। সাবরিনা লিজা, যমুনা নিউজ। খুলনায় দুর্গাপূজার প্রস্তুতি কেমন চলছে সেটি জানবার চেষ্টা করব। সহকর্মী প্রবীর বিশ্বাস অপেক্ষা করছেন। প্রবীর, খুলনা জেলা মহানগরীতে এবার কতটি মণ্ডপে পূজা হবে সেটি জানাবেন। নিশ্চয়ই আপনি কোনো পূজা মণ্ডপের সামনেই আছেন, আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন? বৃষ্টি ছিলেন উমা থেকে পার্বতী, পার্বতী থেকে দেবী দুর্গা, এবং শরৎকালে দেবী দুর্গার আগমন, অকাল বোধনের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। আপনি জানেন গতকাল মহালয়ার পক্ষ থেকে, মহালয়ার মধ্য দিয়ে গতকাল কিন্তু দেবী পক্ষের সূচনা হয়েছে এবং দেবী মর্ত আগমন করছেন স্বর্গ ছেড়ে তার সন্তান সন্তোষী নিয়ে। সে কারণেই তার ভক্তকুলে এখন আনন্দের সুর, চারিদিকে শ্বাস রব। তবে বলি, যেহেতু একটু প্রাকৃতিক দুর্যোগ ছিল সে কারণে বিভিন্ন জায়গায় বাইরে যে প্যান্ডেলগুলো করা হয় সেই প্যান্ডেলগুলো এখনও সঠিকভাবে প্রস্তুতি সম্পন্ন হয়নি। একইভাবে যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো যেহেতু দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, রোদের তাপ কম ছিল, সেগুলো অনেক জায়গায় এখনও সম্পন্ন হয়নি। দেখতে পাচ্ছেন ভাস্করদের হাতের ছোঁয়ায় দেবী তার পূর্ণতা পাচ্ছে। এবং যে মন্দিরটিতে আমরা রয়েছি এটি হচ্ছে ধর্মসভা মন্দির। এখানে ধর্মসভা মন্দিরের প্রতিমা ছাড়াও কিন্তু 3টি মন্দিরের প্রতিমা তৈরি হচ্ছে। আমরা যেটা এখন দেখাচ্ছি এটি হচ্ছে সোনাপটি মন্দিরের প্রতিমা, এবং তার পাশে যে প্রতিমাটি রয়েছে সেই প্রতিমাটি সাহেবের কবরখানা মন্দিরের প্রতিমা, এবং আরও একটি প্রতিমা রয়েছে যেটি পঞ্চবিথি মন্দিরের প্রতিমা। সব প্রতিমাগুলো কিন্তু প্রায় সম্পন্ন। এরপর রঙের তুলিতে এটি কিন্তু দেবীর ত্রিনয়নী যে চোখ, সেই চোখের আবির্ভাব ঘটবে। এবার খুলনা জেলাতে 113টি পূজা মণ্ডপে সাড়ম্বরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে মহানগরে 124টি এবং 789টি বিভিন্ন জেলাতে। মহানগরে যে 124টি পূজা অনুষ্ঠিত হবে এর ভিতর সদর থানায় 23টি, সোনাডাঙ্গায় 11টি, কালিশপুরে 10টি, দৌলতপুরে 21টি, খানজানালিতে 7টি, আড়ংঘাটা 38টি, হরিণটানায় 5টি এবং লবণচারায় আরও 9টি পূজা অনুষ্ঠিত হবে। অপরদিকে বটিয়াঘাটা উপজেলাতে 96টি, পাইকগাছায় 29টি, ডুমুরিয়ায় সবচেয়ে বেশি, আগের বছরে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হয়েছিল ডুমুরিয়াতে, এবারও 201টি পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া রূপসায় 74টি, দীঘলিয়ায় 61টি, ডাকবে 65টি, কয়রায় 47, ফুলতলায় 39 এবং তেরোখাদায় আরও 82টি প্রতিমা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। এখানে যারা ভক্তকুল রয়েছে, দেবী দর্শন আগে থেকেই যারা শুরু করেন, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো যে এবার দেবী দুর্গার কাছে কি চাইবেন আপনি? কি বলবো সর্বাধিক ভালো হোক, দেশের উন্নয়ন হোক, এইসব সবাই ভালো থাকুক এই চাইবো, আর কি। দেশের সবাই ভালো থাকুক এটাই চাই ভক্তকুল। এবং দেবী দুর্গা দুর্গতি নাশিনী, তিনি মর্তে আবির্ভাব করছেন এবং তিনি মানুষের মধ্যে যে দুর্গতিগুলো আছে সেগুলো নাশ করবেন। এই দেশ ফুলে ফলে সম্পদে ভরে উঠবে এবং মানুষের মধ্যেই সম্প্রীতির বন্ধন তৈরি হবে, তার ভক্তকুল কিন্তু এটাই প্রত্যাশা করে। বৃষ্টি শুনছিলাম, বেশ বিস্তারিত করেই আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ প্রবীর। এই ছিল বিরতিহীন সংবাদ সারা দেশে।